স্পেসিফিক যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের মধ্যে অন্যতম সার্জিস আলম, অন্যতম সংগঠক দলের দুর্নীতি এবং দলীয় নীতির বিরুদ্ধ কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে আসে। এবং আরেক যে সংগঠক হাসনাত আবদুল্লাহ, তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠে আসে। সার্জিসের বিরুদ্ধে অভিযোগ ছিল যে পঞ্চগড়ে কদিন আগে তিনি যে বিশাল গাড়িবহর নিয়ে গিয়েছিলেন, শতাধিক গাড়িবহর, শাহাবুদ্দিন চুপ্পুর খেলাই হচ্ছে শেষ খেলা। তিনি কিন্তু শেষ খেলা খেলবেই, যত ওনাকে নিয়ে আলোচনা না হোক। ওনার খেলা উনি ঠিকই খেলতেছে। সময় মতো লাস্ট মিনিটে কিভাবে গোল করতে হবে সেটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর থেকে কেউ ভালো জানে না। এই সিচুয়েশনে নির্বাচনের আগেই ইউনূস সরকারের পতন ঘটতে পারে কিনা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে ইউনূস সরকারের পতন এই নির্বাচনের আগেই পতনও ঘটতে পারে এরকম কোনো শোনা যাচ্ছে। বাংলাদেশে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে গতকালকেই তারা একটা আপনার বিবৃতি দিয়েছে বাংলাদেশকে নিয়ে সতর্কবার্তা, লেভেল 3 স্তরের, মানে লেভেল 3 লেভেলের একটা সতর্কবার্তা জারি করেছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশ রীতিমতো তৎপর এবং দিশেহারা অবস্থা। হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে ঝটিকা মিছিল বের হচ্ছে। এখন ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ। আওয়ামী লীগের মিছিল যেভাবে একের পর এক বাড়ছে তাতে নিঃসন্দেহে সরকার একটা আতঙ্কের মধ্যে রয়েছে, একটা ভয়ের মধ্যে রয়েছে, এটুকু আমরা অনুমান করতে পারি। যেই মিছিলগুলো রাজধানীর মধ্যে সমাবদ্ধ ছিল গত কয়েকদিনে, তা এখন রাজধানীর বাইরে অনুষ্ঠিত হচ্ছে। প্রায় সারা বাংলাদেশে অসংখ্য বিক্ষোভ মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ জানান দিচ্ছে যে তারা খুব দ্রুত রাজপথ দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক যে কৌশল, সেই কৌশলে আওয়ামী লীগ অনেক দূর এগিয়ে গেছে এবং খুব দ্রুতই আওয়ামী লীগের পূর্ণাঙ্গ শক্তি দেখাবে। এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি। যদি ছাত্র উপদেষ্টারা স্বেচ্ছায় পদত্যাগ না করে কিংবা প্রধান উপদেষ্টা এই বিষয়ে ব্যবস্থা না নেয়, গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও এই বিষয়ে কর্মসূচি দেওয়া হবে। আওয়ামী লীগ কোনো ছোট বা দুর্বল শক্তি নয়। দলটিকে ছোট ভেবে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন পাল্টা ধাক্কা দেবে যাতে সবাই পিষ্ট হয়ে যাবেন। সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট। আওয়ামী লীগ ফিরতে পারলে হবে না কিছু অবশিষ্ট। যাক, চমৎকার লাগছে বিষয়টা। বাঁচতে চাইলে ঐক্য, আওয়ামী লীগ ফিরতে পারলে রবে না কিছু অবশিষ্ট। রাশেদ কিন্তু মাঝে মধ্যে এতক্ষণ দেখলেন আজকের খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে আজকের খবরের শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, ছাত্র সমন্বয়কদের যে দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ভবিষ্যৎ কি, কতক্ষণ টিকে থাকবে, এ নিয়ে এর মধ্যে অনেক ধরনের বিশ্লেষণ আমাদের সামনে এসেছে। আশঙ্কার কথা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন খোদ দলের শীর্ষ নেতাদের অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন এই দলের অস্তিত্ব নিয়ে। এবং এই দলেরই আবার কোনো নেতারা যেসব মন্তব্য করছেন, যেসব অভিযোগ আমাদের সামনে নিয়ে আসছেন, তাতে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপদেষ্টাদের অনেকেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রেসক্রিপশনে নিয়োগ পেয়েছেন। এবং দিন যত যাবে এরকম অনেক তথ্যই বোধহয় আমাদের সামনে আসবে। সেগুলো কতটা সত্য সেগুলো অবশ্যই বিচার বিশ্লেষণের বিষয়। তো এই দলের যে তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হলো, সেখানে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় নীতি বিরুদ্ধ কর্মকাণ্ড সহ বিভিন্ন ইস্যুতে দলের শীর্ষ নেতাদের অনেককেই কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। শীর্ষ নেতাদেরই আবার অনেকে যে অভিযোগটি করছেন তা হচ্ছে মুষ্টিমেয় কয়েকজনের জন্য নানান কর্মকাণ্ডে দলের 60% রাজনীতি শেষ হয়ে গেছে, 60% রাজনীতি শেষ হয়ে গেছে। বাকি 40% কতটুকু ধরে রাখতে পারা যাবে তা নিয়ে শঙ্কা রয়েছে। এটি খোদ দলের শীর্ষ নেতাদের অনেকেরই অভিযোগ। এবং স্পেসিফিক যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের মধ্যে অন্যতম সার্জিস আলম, অন্যতম সংগঠক দলের দুর্নীতি এবং দলীয় নীতির বিরুদ্ধ কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে আসে। এবং আরেক যে সংগঠক হাসনাত আবদুল্লাহ, তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠে আসে। সার্জিসের বিরুদ্ধে অভিযোগ ছিল
যে পঞ্চগড়ে কদিন আগে তিনি যে বিশাল গাড়িবহর নিয়ে গিয়েছিলেন, শতাধিক গাড়িবহর, সেই শোডাউনের জন্য তিনি এত টাকা কোত্থেকে পাচ্ছেন। হাসনাতের বিরুদ্ধেও প্রায় একই ধরনের অভিযোগ। দলীয় কার্যক্রমের চেয়ে তিনি নির্বাচনী প্রচারণায় নিজের নির্বাচনী এলাকায় সময় দিচ্ছেন বেশি। এবং গত 9 এপ্রিল তারা দুজনে দুদকে গিয়েছিলেন, আপনারা জানেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তারা বলেছেন যে নির্দিষ্ট কারো বিরুদ্ধে তারা অভিযোগ জানাতে গেছেন। তখন আমি বলেছিলাম যে খোদ চেয়ারম্যানের কাছে কেন যেতে হবে অভিযোগ জানাতে গেলে? এই অ্যাক্সেস তাদেরকে কে দিল? বা চেয়ারম্যানও বা কেন তাদের কথা শোনার জন্য বসেছিলেন? এবং নিশ্চয়ই আমি এও মন্তব্য করেছিলাম যে দুদকে যে তদবির বাণিজ্য হচ্ছে, টিআইবির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেই ধরনের কোনো তদবির বাণিজ্য করতে গিয়েছিলেন নাকি কেউ কাউকে ফাঁসাতে গিয়েছিলেন? এইসব নানান বিষয় নিয়ে এই বিষয়টি সেখানে প্রসঙ্গক্রমে হাসান আবদুল্লাহ নিজেই তুলেছেন, নিজে জবাবদিহি করেছেন। এবং একই সঙ্গে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আরও যে গুরুতর অভিযোগটি এসেছে যে ফেসবুককে তারা নিজের ইচ্ছে খেয়াল খুশি মতো নানান ধরনের পোস্ট দিচ্ছেন। আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে যে পোস্টটি হাসনাত আবদুল্লাহ দিয়েছিলেন, সেটিকে নিয়ে সারা দেশ জুড়ে তুলকালাম কাণ্ড। সেনাবাহিনীকে পুরো গণমানুষের মুখোমুখি দাঁড় করানোর একটি চেষ্টা করা হয়েছিল। ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়া বা এই ধরনের নানান ধরনের আপত্তিকর মন্তব্য করা হয়েছিল, যার কারণে এই দল যথেষ্ট বিব্রতকর অবস্থায় পড়েছিল। সেই বিষয়টিও আলোচনায় এসেছে। এবং এরকম যাতে ফেসবুকে ইচ্ছা খুশি মতো কোনো ধরনের পোস্ট তারা না দেন, সেই দাবি ওঠে। পাশাপাশি দলের যে আয়, সে আয় নিয়েও কথা উঠেছে। আয়ের যে হিসাব, ব্যয়ের যে হিসাব, সেগুলোতে কোনো স্বচ্ছতা নেই। কোত্থেকে টাকা আসছে, কারা টাকা দিচ্ছেন এই তো নাহিদ ইসলাম সরাসরি বলেছেন তারা নাম গোপন রাখতে চান। অজুহাতে কি দাঁড় করিয়েছিলেন? যে নিরাপত্তার হুমকি, যারা টাকা দিচ্ছে তাদেরকে নিরাপত্তার হুমকিতে পড়তে হবে। এটা কোনো অজুহাত হলো? এবং কাদের কাছ থেকে তারা টাকা নিচ্ছেন সে বিষয়েও তো নানান ধরনের গুঞ্জন রয়েছে। যে আওয়ামী লীগের যারা ডোনার ছিলেন না, আওয়ামী পন্থী যেসব ব্যবসায়ী ছিলেন, তাদের কাছ থেকে তারা টাকা নিচ্ছেন কিনা। এবং টাকা নাই নিক ভালো কথা, কিন্তু সেই টাকাগুলোর নাকি হিসাব পাওয়া যাচ্ছে না, কোথায় কি ব্যয় হচ্ছে। এবং দলের যিনি আহ্বায়ক, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে যে তিনি দল সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত হচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। মজার বিষয় হলো যে এই তথ্যগুলো প্রথম আলো, মানবজমিন, সমকাল সহ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, তাদের যে সাধারণ সভার যেই বিষয়গুলা। কিন্তু হাসনাত আবদুল্লাহ হঠাৎ 20 এপ্রিল গভীর রাতে তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিলেন, যেই পোস্টে প্রথম আলোকে টার্গেট করা হলো। প্রথম আলো একটা রিপোর্ট করেছিল যে বিলাসী জীবনসহ নানা প্রশ্নের মুখে সার্জিস হাসনাত, যদিও শিরোনামটি পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে। তো হাসনাত আবদুল্লাহ তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি তার ফেসবুক পোস্টে যেটি লিখেছেন সেটি বড় চমৎকার। তিনি বলছেন যে দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আবদুল্লাহকে থামাতে পারবেন, তাহলে আপনারা এখনো ভুলের জগতে আছেন। থামার হলে আপনাদের মতোই ভারত বা রয়ের দাবিদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম। বিলাসিতায় যদি করতে চাইতাম তাহলে আমার এত যুদ্ধ করার দরকার ছিল না, আপনাদের সাথে মিলেমিশেই বিলাসী জীবন বেছে নিতে পারতাম। প্রথম কথা হচ্ছে যে শুধুমাত্র প্রথম আলোকে কেন টার্গেট করা? আমরা জানি প্রথম আলোর বিরুদ্ধে এটি বিশেষ গোষ্ঠী উঠে পড়ে লেগেছে, যদিও প্রথম আলো কেন, সব পত্রিকারই তো কম বেশি বিতর্ক রয়েছে। তো এখন প্রথম আলোকে ঘায়েল করা সহজ এই স্রোতের মধ্যে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে বিষয়টি তিনি তুলে নিয়ে আসলেন, দিল্লি বা রয়ের যদি দাবিদারি করা যেত তাহলে আমি মন্ত্রী হওয়ার হিসাব নিকাশ করতাম। তার মানে কি, রয়ের সাথে যোগাযোগ রাখলেই এই সরকারের উপদেষ্টা হওয়া অনেকটাই সহজ।
অথবা যারা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বা নিয়োগ পেয়েছেন তারা রয়ের প্রেসক্রিপশনে হয়েছে? আমাদের কাছে বিষয়টি একেবারে হালকা মনে হচ্ছে না। এই সরকারের উদ্দেশ্য কি তা নিয়ে তো সমালোচনা রয়েছে, সরকার কোন শক্তির হয়ে কাজ করছে তা নিয়েও নানান ধরনের বিশ্লেষণ রয়েছে। কিন্তু ভারতের প্রেসক্রিপশনে এই সরকার পরিচালিত হচ্ছে অথবা এই সরকারের উপদেষ্টারা নিয়োগ পাচ্ছেন কিংবা নিয়োগ পাওয়াটা সহজ হতে পারে এমন ইঙ্গিত যদি হাসনাত আব্দুল্লাহ দিয়ে থাকেন, যদিও তাদের সব কথা ধর্তব্য নয়, তবে বিষয়টি আসলে কোন দিকে যাচ্ছে সেটুকু অন্তত বিবেচনা করার বিষয়। এবং দলের যে অস্তিত্ব সংকট সেটি এই দলের খোদ শীর্ষ নেতারাই মন্তব্য করেছেন। তবে সবশেষে এটুকু মন্তব্য করতে হবে যে দলের আহ্বায়ক থেকে শুরু করে সদস্য সচিবের বিরুদ্ধে সরাসরি যে অভিযোগগুলো জানানোর সুযোগ পাওয়া যাচ্ছে দলের অন্য নেতারা করতে পারছেন, এটা অবশ্যই ভালো দিক। যেটি ভালো অবশ্যই সেটি আমাদেরকে স্বীকার করতে হবে। এটা অবশ্যই একটা ভালো প্র্যাকটিস। যদিও এই দলের ভবিষ্যৎ নিয়ে আমি নিজেও সন্দিহান যে কতদূর যেতে পারবে এই দল। কিংস পার্টি হয়ে প্রথমে গরম গরম অনেক কিছুই করা যেতে পারে, লাইমলাইটে আসা যেতে পারে, কিন্তু তার ভবিষ্যৎ নিশ্চয়ই খুব ভালো নয়। সেটি আমাদের অতীত অভিজ্ঞতায় বলে, আমি যেটি শুরুতে বলেছি। জামাত বিএনপি ঐক্য হচ্ছে, বাংলাদেশের বিএনপি জামাতের মধ্যে আবার কি নির্বাচনী ঐক্য হবে, এ নিয়ে বাংলাদেশের জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, চা চক্রে মিলিত হয়েছেন, শারীরিক খোঁজখবর নিয়েছেন, বিভিন্ন ধরনের দেশ বিদেশ সামগ্রিক বিষয়সহ আলাপ আলোচনা করেছেন তথা মিটিং করেছেন, সেই মিটিংটি এখন আর গোপন থাকেনি, এখন প্রকাশ্যে চলে এসেছে। বাংলাদেশের রাজনীতিতেও জনগণের মধ্যে বিএনপি এবং জামাত নিয়ে অন্যরকম একটি আগ্রহ রয়েছে। কারণ 5ই আগস্টের পট পরিবর্তনের পরে এই দুটি দলের মধ্যেই জনগণ সম্ভাবনাময়ী দল খুঁজে বের করার চেষ্টা করছে যে কারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে, কোন দল ক্ষমতায় যাবে। যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এবং এই মুহূর্তে বাংলাদেশের আলোচনায় সর্ববৃহৎ দল হিসেবে রয়েছেন জামাতে ইসলামী, এই দুটো দলকে নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই। স্বভাবতই সেই দলের যখন একজন চিফ বা প্রধান আমির হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনে উপস্থিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব, সেটা যে কারণেই তিনি উপস্থিত হন না কেন জনগণের মধ্যে সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকবে, আলোচনা থাকবে। আলোচনার ভিতর থেকে মানুষ বের করার চেষ্টা করবে তাহলে বাংলাদেশে কি আবার জামাত বিএনপির মধ্যে ঐক্য তৈরি হচ্ছে তথা নির্বাচনী কোনো অ্যালায়েন্স হচ্ছে কি না, এ নিয়ে এখন মানুষ কিন্তু প্রশ্ন করছে। আমাকেও বিভিন্ন মানুষ জিজ্ঞেস করার চেষ্টা করেছেন যে আসলে কি হচ্ছে, এবং এই রাজনীতির যে শেষ বলতে কোনো কথা নেই সেটা আমি বহুবার বলেছি, আজও বলছি। আমাদের মধ্যে অনেকেই যারা অনৈক্য বিরাজ করার জন্য মাঠে ময়দানে কাজ করেন, জামাত হয়ে বিএনপিকে খোঁচা কিংবা বিএনপি হয়ে জামাতকে খোঁচাখুচি, এই যে রাজনৈতিক একটি মতপার্থক্য বিভিন্ন সময় চলে, তার মধ্য থেকে আমরা চূড়ান্ত শত্রু হয়ে যাই। মনে হয় যেন আমরা একে অপরের এমন শত্রু জিন্দেগিতে আর বসাও যাবে না। সেই শত্রুতার যে একটি আলোচনা সমালোচনা, সেই জায়গাটার উপরে একটা কুঠারাঘাত করে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি লন্ডনে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাতে মিলিত হয়েছেন, সেখানে জনাব তারেক রহমান সাহেবের সাথে বৈঠকে মিলিত হয়েছেন। দেশের এই ক্লান্তিকালে তাদের এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐক্য হবে কি হবে না, ঐক্যের বিভিন্ন ব্যাখ্যা আছে, ঐক্য অনেক ধরনের ঐক্য থাকতে পারে। এ নিয়ে বাংলাদেশে এখন বিশ্লেষণ হবে, আলোচনা হবে। জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে কার কখন কোন জায়গায় ঐক্য হবে সেটা কিন্তু সময় বলে দিবে। আপনারা জানেন এই বিএনপি জামাতের সাথে ঐক্য তো 2001 সালে ছিল এবং 4 দলীয় ঐক্যজোট গঠন করে তারা সরকার গঠন পর্যন্ত করেছিল। আবার কিন্তু সেই যখন 1-11 হলো তার পরবর্তী সময়ে তাদের ভিতরে ঐক্য, এই ঐক্যকে ভাঙার জন্য বহুত চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে এবং ষড়যন্ত্রবাদীদের সফলতাও হয়েছে। আবার ষড়যন্ত্র ছাড়াও ন্যাচারালি তারা বিভিন্ন কারণে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছে। যেমন জামাত দীর্ঘদিন পর্যন্ত স্বাধীনভাবে তাদের সরকার বিরোধী আন্দোলন করেছে, বিএনপির জায়গা থেকে আন্দোলন করেছে, এবং 5ই আগস্টের পূর্বে কিন্তু আবার এই দুটি দল ভিন্নভাবে আন্দোলন করলেও একে অপরের সাথে এক ধরনের যুগোৎপদ আন্দোলনে ছিল। যদিও সেটার আলাদা কোনো
লিখিত পরিত কোনো ডকুমেন্টস নেই, কিন্তু তারা ছিল। কোন ইস্যুতে ছিল? শেখ হাসিনাকে বিদায় করতে হবে, ফ্যাসিবাদকে বিদায় করতে হবে। তো 5 তারিখে তারা তাদেরকে বিদায় করার পরে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জায়গাটাতে আওয়ামী লীগ বিদায়ের কারণেই নতুন করে রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে। যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশে নেই, এখন আর এই কার বিরুদ্ধে আপনি ইউনাইটেড হবেন? ইউনাইটেড যার বিরুদ্ধে হয়েছেন তিনি চলে গিয়েছে। এখন গণতান্ত্রিক স্পেসে যার যার জায়গা তৈরি করার জন্যই স্বাধীনভাবে নির্বাচন হবে, স্বাধীনভাবে নির্বাচন করবে, স্বাধীনভাবে দল তার নিজস্ব ফর্মুলায় মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবে। যেমন আপনারা জানেন যে বিএনপি একটি আদর্শ নিয়ে চলে, জামাত একটি আদর্শ নিয়ে চলে। জামাতের আদর্শ একরকম, বিএনপির আদর্শ আরেক রকম। জামাত বাংলাদেশের মানুষের যেমন কল্যাণ চায়, মুক্তি চায়, পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, বাংলাদেশের মানুষের স্বাধীনতা রক্ষা করা কিংবা পরকালীন সময়ের মুক্তি, এই সার্বিক অনেক বিষয় নিয়েই তাদের রাজনীতির মূল জায়গাটা। বিএনপি জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী একটি দল, তারাও বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করা একটি সংগঠন। তো 5 তারিখের পরে এই দুটি সংগঠনই এখন ভিন্নভাবে তাদের পথ চলা শুরু করেছে, এবং আমি মনে করি এই পথ চলাটা কিন্তু ভিন্নভাবেই থাকবে বলে এখন পর্যন্ত ধারণা। যদিও অনেকে ঐক্য হয়ে গিয়েছে কিনা, ঐক্য হয়ে যাবে কিনা এ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন, কিন্তু আমার ধারণা না, ঐক্য ওই ধরনের হবে না যে ঐক্যটা আপনাকে দুটো দলকে একত্রিত করে নির্বাচনে নিয়ে আসার মতো একটি পরিস্থিতি বা একই মার্কা নিয়ে নির্বাচন করা যেটা 2018 সাল পর্যন্ত ছিল, সেটা সম্ভবত আর হবে না। আপাত দৃষ্টিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঐক্যের যে ধরন আছে, আমি বললাম যে ঐক্য কখনো একত্রিত হয়ে নির্বাচন করা যায়, ঐক্য কখনো বিশেষ ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়া যায়, ঐক্য কখনো আমার বিপদে আপনার পাশে থেকে ঐক্য করা যায়, সাহায্য করা যায়, আবার ঐক্য কখনো এমন কিছু বিষয়ের উপরে আমরা প্রস্তাবনা রাখবো যেই বিষয়গুলো ছাড়া বাকি সব কিছুতে আমরা স্বাধীন, কিন্তু ওই বিষয়গুলোতে আমরা ঐক্য, সেরকম ঐক্য হওয়া যায়। আমার কাছে মনে হচ্ছে বিএনপি এবং জামাত আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায়, ভোটাধিকার প্রতিষ্ঠায় এবং মানুষের ন্যায্যতা প্রতিষ্ঠায় একত্রে একসাথে সংগ্রামী ভূমিকা পালন করবে। ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রয়োজনীয় হিসাবে তুলে ধরতে, সে যে অপ্রাসঙ্গিক, এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বিএনপি জামাত এক থাকবে। এই ঐক্যটা আমার ধারণা লন্ডন সফরের পরে কিংবা আগে যে কোনো উপায়ে বাংলাদেশের মানুষের জন্যও প্রয়োজন ছিল। আমার মনে হচ্ছে তারা এই লন্ডন সফরের পরবর্তীতে এটার দিকে কিছুটা হলেও ধাবিত হবে জামাত ইসলাম এবং বিএনপি। কারণ বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। এখন ভোটটা কাকে দিবে? যাকে খুশি তাকে দিবে। বিএনপি ভোট ভালো পেলে বিএনপি আসবে, জামাত ভোট ভালো পেলে জামাত ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ তো আর নেই। অর্থাৎ আওয়ামী লীগ যেখানে নেই সেখানে আওয়ামী লীগকে ঠেকাও আন্দোলনের হতে গিয়ে যেরকম একটি ঐক্য দরকার, সেটা আর আপাতত নিষ্প্রয়োজন বলে আমার কাছে মনে হচ্ছে। সে কারণে এখন ঐক্যমতটা হতে পারে এরকম যে আমরা নির্বাচন ইস্যুতে ঐক্যবদ্ধ থাকব, আমরা গণতন্ত্রকে সুসংহত করতে ঐক্যবদ্ধ থাকব, আমরা কাদা ছোড়াছড়ির রাজনীতি বন্ধ করে গঠনতান্ত্রিক সমালোচনার রাজনীতিতে ঐক্যবদ্ধ থাকবে আমার কাছে মনে হচ্ছে। এবং সে কারণে আমি প্রায়ই বলি যে জামাত সম্পর্কে অনেক বিএনপির ছোট ছোট নেতারা যেরকম মন্তব্য করে, এগুলো মন্তব্য শুনে হতাশ হবেন না। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি কখনো বলেছে? তারেক রহমান সাহেব কি বলছে? কিংবা জিয়াউর রহমানের আদর্শ কি তাই? আমার কাছে মনে হচ্ছে না, তারা বলে নাই। এবং আমার আত্মবিশ্বাস আছে যে তারা ওই ধরনের কোনো মন্তব্য করে রাজনীতি করবে না। বাট অনেকে কিন্তু করেছে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র নেতারাও কিন্তু এমনও মন্তব্য করেছে যেগুলো বাংলাদেশের রাজনীতিতে অনৈক্য সৃষ্টি করে। যেমন রাজাকার ট্যাগ লাগানো, মুক্তিযুদ্ধের সেই সময়ের ইতিহাস তুলে নতুন করে আবার শেখ হাসিনার মতো বিভাজন তৈরি করে তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসো, যেটা সম্পূর্ণ আওয়ামী চরিত্রের মতো, যেটা 2-1 বিএনপি নেতারা করেছেন। আর জামাতের বিরুদ্ধেও অনেক বিএনপি নেতার অভিযোগ এভাবে আছে যে তারা তাদেরকে চোর বানিয়েছে, টেম্পু স্ট্যান্ড দখলকারী বানিয়েছে, বাস স্ট্যান্ড দখলকারী বানিয়েছে। যদিও এগুলো নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন কনসেপ্ট চলমান আছে। বাংলাদেশের বিএনপি একটি বড় দল, তাদের মধ্যে অনেক স্বার্থান্বেষী মানুষ লুকে থাকাটাই স্বাভাবিক, কিন্তু তাদেরকে কিন্তু আবার বিএনপির পক্ষ থেকে বিচারও করা হচ্ছে, যেমন পদ পদবি বহিষ্কার করা হচ্ছে, তাদের বিশেষ জায়গায় তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা কিন্তু নতুন রাজনৈতিক দলও বাংলাদেশে দেখছি, একেবারে যে ধোয়া তুলসী পাতা এমন দলও এখন পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি না সেখানে। সেই তুলনায় আমি মনে করি এগুলো আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, এবং সেই আলোচনাগুলোই রাজনীতিতে গত 16 বছর বন্ধ ছিল। যেমন শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া কিছুই ছিল না।
তাই আমাদের কাছে এগুলো একটু খটকা লাগছে। কিন্তু নতুন বাংলাদেশে এখন তো আমরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। অতএব বিএনপি কিছু জামাতের বিরুদ্ধে বলবে, জামাত কিছু বিএনপির বিরুদ্ধে বলবে, যেটা সৌজন্যতা রক্ষা করে, মানে সৌজন্যহীন হওয়া যাবে না, এমন কিছু বলা যাবে না যেটা হাসিনা বলতো। সেই ধরনের কার্যক্রম চলমান রেখেও একটা ঐক্য হওয়া সম্ভব। আমার কাছে মনে হচ্ছে বিএনপি জামাত সেই পথেই হাঁটছে। এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব চেয়ারপারসনের সাথে বিএনপির সাথে সাক্ষাতে মিলিত হয়ে তিনি তার বরত্বের পরিচয় দিয়েছেন, সম্মান করে দেখা করে এসেছেন। তিনি একজন বয়োজ্যেষ্ঠ নেত্রীর এই যে অসুস্থকালীন সময়টাতে জামাত ইসলাম তার পাশে গিয়েছেন, খোঁজ নিয়েছেন, এটা অবশ্যই ভালো গুণ। যেমনটা তিনি 5ই আগস্টের পরে সম্ভবত ওই রাতেই ডাক্তার শফিকুর রহমান সাহেব গুলশানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছিলেন। তো আমার কাছে বাংলাদেশের আগামীর রাজনীতিতে যেটা মনে হচ্ছে আজকের মতো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত লেটেস্ট আপডেটে যেটা মনে হচ্ছে, বিএনপি জামাতের নির্বাচনী কোনো ঐক্য হবে না। জোট দুইটা হতে পারে বাংলাদেশে, একটা জামাত কেন্দ্রিক বাংলাদেশের ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামিক এবং আরও কিছু জেনারেল শিক্ষিত দল থাকতে পারে, তাদেরকে নিয়ে একটা বড় জোট। এবং বিএনপি জোট করুক কিংবা না করুক, বিএনপির সাথে কিছু রাজনৈতিক দল অথবা স্বাধীনভাবে বিএনপি, এবং নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে এই জামাত জোট এবং বিএনপির সাথেই। এটাই বাস্তবতা। কে হারবে কে জিতবে সেটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে, কিন্তু এই জোট দুটোই থাকবে। কিন্তু এই জোট দুটোর মধ্যে একটা সুসম্পর্ক থাকতে হবে, যে ভাই আমি যদি ভোট পেয়ে ক্ষমতায় যাই আমার আপত্তি নেই, তুমি যদি ভোট পেয়ে ক্ষমতায় আসো আমার আপত্তি নেই, কিন্তু আমরা একে অপরকে এমন আচরণ করব না যাতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে, যাতে শেখ হাসিনা বাংলাদেশে মাথার উপরে চেপে বসে, যাতে শেখ হাসিনা অবৈধ শাসন ব্যবস্থা আবার আপনার উপরে আমার উপরে চাপিয়ে দেয়। আমার বিশ্বাস বিএনপি জামাত সেই জায়গায় সতর্ক অবস্থানে থাকবে, এবং জামাত বিএনপির এই সতর্ক অবস্থানটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবসময় ঐক্যের কথা বলি, জাতীয় ঐক্যের কথা বলি। কেন বলি? ঐক্যবদ্ধ ছাড়া একটি জাতি সুষ্ঠু সুন্দর থাকতে পারে না। আপনাদের কামড়াকামড়ি কিংবা একে অপরের মধ্যে বিভাজন কিংবা বক্তব্য, এগুলোকে জাতিকে বড় ধরনের বিভাজন তৈরি করে, এবং জনগণ তাতে হতাশ হয় যে আমরা কি চাচ্ছি, কি হচ্ছে। জনগণ চাচ্ছে বাংলাদেশের শান্তি, জনগণ চাচ্ছে ক্ষমতায় যেই আসেন আপনি একটু নিরাপদে ঘুমাইতে দেন। চুরি ডাকাতি রাহাজানি হত্যা সন্ত্রাস মুক্ত একটি দেশ জনগণ চায়। অতএব জনগণকে সেই জায়গায় আস্থাশীল করতে হলে আমাদেরকে সংযমী হতে হবে, ভদ্রতায় আমাদের ভালো অবস্থানে থাকতে হবে, একে অপরের মধ্যে সমঝোতা থাকতে হবে, সৌজন্যবোধ থাকতে হবে, জাতীয় ঐক্যমত গঠন করতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। জামাত ইসলামও তাদের মতামত প্রকাশ করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যত দ্রুত সম্ভব নির্বাচন দিলে ভালো হয়, তাতে যদি রোজার আগে দিতে পারে তা আরও ভালো, বর্ষার সিজনে না দিয়ে। তো এই যে এক ধরনের মানে ধারা তৈরি হচ্ছে, আমাদের মধ্যে কথার পার্থক্য কিন্তু দূর হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে কিন্তু একটা থিম নিয়ে আগাচ্ছে, একটা ভিশন নিয়ে সবাই কাজ করছে। আমি চাই এরকম ভিশন নিয়েই আমাদের পথ চলুক। বাংলাদেশের মানুষকে আপনারা আমাদেরকে স্বস্তিতে রাখবেন। আমরা বাংলাদেশে একটি সুন্দরতম রাজনীতি দেখতে চাই, যেখানে কোনো হানাহানি থাকবে না, বিভেদ থাকবে না, এবং বিএনপি জামাত সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে। সংকীর্ণতার উপরে উঠে আমরা একে অপরের পাশে দাঁড়াবো, সেটাই আমি প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জামাত ইসলামীকে একটু কাছে পেয়েই বিএনপির মুখে হাসি। বিএনপি নতুন কৌশল নিয়েছে উজ্জীবিত হয়ে। বিএনপি ভেবেছিল এবার জামাত আমাদের কাতারে এসেছে, কে আমাদেরকে ঠেকায়, কিন্তু না, মুহূর্তেই বিএনপির হাত ফসকে বের হয়ে যাওয়ার রাস্তা তৈরি করেছে জামাত। এর মানে জামাত বিএনপির পক্ষে থাকছে না। বিএনপির যে প্ল্যান সেটা বাস্তবায়ন হচ্ছে না। বিএনপি আবারও ব্যর্থ হচ্ছে। জামাত ডক্টর ইউনূসের পক্ষেই থাকবে। দেখেন, এই পক্ষটা ক্লিয়ার করতে হবে। ডক্টর ইউনূসের পক্ষ এবং ডক্টর ইউনূসের বিরোধী পক্ষ। এখন বিএনপির যেমন নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে কথা না বলা মানেই ডক্টর ইউনূসের পক্ষে থাকা, যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, সংস্কার চাই, নির্বাচন কখন হবে ইটস আপ টু ডক্টর ইউনূস। এটা হচ্ছে ডক্টর ইউনূসের পক্ষে থাকা। এতদিন জামাত ছিল, কিন্তু লন্ডনে বৈঠকের পর জামাত বিএনপির পক্ষে চলে গিয়েছিল যে না, আমরা নির্বাচনের টাইম ফ্রেমিং ঠিক করে দিয়েছি। কিন্তু বিএনপির এই পক্ষ থাকাটা, এটা যে একদম ফর দি টাইম বিং, যেমন বিএনপি একটা প্ল্যান করছে যে তারা 1-1.5 মাস পর বা 2 মাস পর সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সংবাদ সম্মেলন করবে, জামাতকে পাশে বসিয়ে। যে মির্জা ফখরুল থাকবেন সবচেয়ে বড় চেয়ারটায়, তার পাশের চেয়ারে থাকবেন ডাক্তার শফিকুর রহমান বা
গোলাম পরোয়ার। কিন্তু এই স্বপ্ন পূরণ হবে না। এই সময় আসার আগেই ডক্টর ইউনূস ঘটনা ঘটিয়ে দিবেন। যেমন জামাত অলরেডি এগুলো আমরা জেনে গিয়েছি। এটি মাজহারুল ইসলামকে মুক্ত করে দিলে এবং নিবন্ধন ফিরিয়ে দিলে জামাত নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে আর কথা বলবে না, মানে বিএনপির পক্ষ ত্যাগ করে ডক্টর ইউনূসের পক্ষে চলে আসবে। মূলত এই দুইটা জিনিস আদায় করার জন্য জামাত ওখানে গিয়েছে, কারণ জামাত জানে যে নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে বিএনপির পক্ষে কথা বললে জামাতের নেতাকর্মীরাই হাইকমান্ডকে গালাগালি করবে। মূলত এটা সরকারের সাথে দর কষাকষির একটা কৌশল, এটা আমরা বলেছি। কিন্তু বিএনপি ভেবেছিল না জামাত এসে গিয়েছে, কিন্তু এটা থাকবে না। জামাতের এই কৌশল কাজ হবে না, বিএনপি ব্যর্থ হবে। অলরেডি জামাত ইশারা ইঙ্গিত দেওয়া শুরু করেছে। যেমন জামাত ভারতের বিরুদ্ধে কঠিন বক্তব্য দেওয়া অব্যাহত রেখেছে এবং এই লন্ডনে শফিকুর তারেক বৈঠকের পর, আমি যখন কথা বলছি তার একদিন আগে, জামাত ইসলামের একজন আলোচিত নেতা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, তারপরে জাতীয় নির্বাচন। এই যে কথাটা রফিকুল ইসলাম খানের, এটাই প্রমাণ করে যে বিএনপির সাথে জামাতের মিল থাকবে না। আগে স্থানীয় সরকার নির্বাচন, এটা বিএনপি একদম টলারেট করতে পারবে না। অতএব বিএনপির ফাঁদ থেকে জামাত খুব শীঘ্রই বেরিয়ে আসবে, এটি মাজহারুল ইসলাম এবং নিবন্ধনের বিনিময়ে। তাহলে বিএনপির যে নতুন কৌশল, যে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করে ডক্টর ইউনূসকে চাপে রাখবে, সেটা আর হচ্ছে না। আর জামাত বিএনপির হাত ফসকে বের হয়ে গেলে আরো ছোট ছোট দল, তাদেরকে ডক্টর ইউনূস ম্যানেজ করবেন, এটা ওয়ান টুর ব্যাপার। দিন শেষে ধরাটা পড়বে বিএনপি। বিবিসির একটা রিপোর্ট, বিবিসি বাংলা রিপোর্ট মানে ভারতের অ্যাসাইনমেন্ট। ওভারঅল বিবিসি এটা ইন্টারন্যাশনাল রিনাউন্ড রেপুটেড মিডিয়া, কিন্তু বিবিসি বাংলা এটা কলকাতা ভিত্তিক কিংবা দিল্লি ভিত্তিক, এটা খেয়াল রাখতে হবে আমাদের। যুগপৎ সঙ্গীদের সাথে আবার আলোচনা, কোন পথে এগোতে চায় বিএনপি, এই শিরোনামে বিবিসি বাংলা রিপোর্ট। সরকারের মধ্যেই কোনো গোষ্ঠী নির্বাচন বিলম্বিত করতে সক্রিয় হয়েছে এমন আশঙ্কা বিবেচনায় নিয়ে ডিসেম্বরেই নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরির জন্য সব দলকে এক জায়গায় আনতে কাজ শুরু করেছে বিএনপি। এখন এই যে সব দলকে এক জায়গায় আনতে কাজ শুরু করেছে, ওই যে জামাতকে একটু কাছে পেয়ে এই সাহসটা পেয়েছে, কিন্তু সেটা হচ্ছে না, হবে না। জামাতের সাথে একটা বৈঠক হবে, দ্যাটস ইট, এরপরে আর একটা প্রসিড হবে না। দলটির সিনিয়র নেতাদের কয়েকজন এই ধারণা দিয়েছেন যে সরাসরি সরকারের বিরোধিতা করার চিন্তা এখনো নেই। পিঠের চামড়া থাকবে না সরাসরি সরকারের বিরোধিতা করলে। আর সরাসরি সরকারের বিরোধিতা তো একটা ফর্মেটে করছে, কিন্তু মাঠে নেমে হরতাল অবরোধ দিয়ে সরকারের বিরোধিতা করবে, এই জায়গাটা আসলেই বিএনপি মার খাবে, কোনো দলাই খাবে, লিখে রাখেন। তবে শেষ পর্যন্ত যেমন বিএনপি যদি কোনো হরতাল দেয়, জনগণ হরতালকারীদের ধরে, দেখেন আওয়ামী লীগ কোথাও মিছিল করলে কি করে, জনগণ তাদেরকে ধরে তারপরে পিটায়। তো ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে নির্বাচন দাবিতে যদি বিএনপি কোনো হরতাল অবরোধ দেয়, তাদেরকে ধরে বেঁধে বিদ্যুতের খাম্বার সাথে আটকে রাখবে। দলটির সিনিয়র বিএনপি আরো দুটি দলের নেতারা বলছেন নির্বাচন আয়োজন নিয়ে অন্তর্বর্তী সরকারের কথায় তারা কোনো আস্থা পাচ্ছেন না। আমি তো এটা আগেই বলি ভাই, এই ডিসেম্বর জুনের নির্বাচনটা ফাও কথা ভাই, এটা অযথা কথা। ডক্টর ইউনূস কখনো বলেননি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবেই। তিনি বলেছেন ঐক্যমতের ভিত্তিতে হবে, সবাই একমত হলে হবে। সবাই তো একমত হবে না ভাই। এমন পটভূমিতে সমমনা দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। 2 সপ্তাহ যাবত বৈঠক করবে এবং এই বৈঠকের এজেন্ডা জামাত ইসলামের সাথে বৈঠকের কথাও আছে। এরপরে সুনির্দিষ্টভাবে তারা একত্র হয়ে প্রেস কনফারেন্স করবে। নির্বাচনকে বিলম্বিত করা কিংবা না করার একটি চেষ্টা দেখা যাচ্ছে। সরকারের মধ্যে একটি গোষ্ঠী এগুলোর সাথে আছে বলে মনে করে। এই প্রেক্ষাপটে আমরা দেখেন, এখানে সরকারের সাথে জনগণ নির্বাচন চায় না ভাই সংস্কার আগে। এখানে সরকার জনগণের বিরুদ্ধে, এই সরকারের মূল স্ট্রেংথ কি জানেন? জনগণ এই সরকারের পক্ষে। ওয়াকার যেভাবে ষড়যন্ত্র করছে, আপনি চিন্তা করেন জাতিসংঘ মহাসচিবের সাথে যেন ওয়াকারুজ্জামানের বৈঠক না হয়, এটা ডক্টর ইউনূস সরকার নিজে চেয়েছিল, কিন্তু তারপরও জাতিসংঘ মহাসচিবের সাথে ওয়াকারের বৈঠক হয়েছে। সরকারের চোখ ফাঁকি দিয়ে বিক্রম মিস্ত্রি এসে ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করে যায়। এর মানে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে, কিন্তু কেউ সফল হচ্ছে না। শুধু একটা কারণে, কি কারণ? জনগণ ডক্টর ইউনূসের পক্ষে, সে জনগণ নির্বাচন যাচ্ছে না। এখানে সরকার চাইলেও বাকি, না চাইলেও বাকি, কোনো লাভ নেই। জনগণের বিরুদ্ধে গিয়ে কি নির্বাচন দিতে পারবে? ইজ ইট পসিবল? না,
সরকারের মধ্যে একটি গোষ্ঠী এগুলোর সাথে আছে বলে মনে হয়। এই প্রেক্ষাপটে আমরা আমাদের কর্মকৌশল কর্মপন্থা নিয়ে সমমনা দলগুলির সাথে আলোচনা শুরু করেছি, এটা সালাউদ্দিন আহমেদ বলেন। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি সর্বোত্তম নির্বাচনের প্রস্তুতির কথা আবার উল্লেখ করেছেন। এটা প্রস্তুতি আছে, কিন্তু এটা নির্ভর করবে কনসেনসাসের উপর। কিন্তু আপনি নিশ্চিত থাকেন, জামায়াতের সাথে লন্ডনে সাময়িক উত্তেজনাকর বৈঠক হলেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে আনুষ্ঠানিক ঐকমত্য হওয়ার যে সময় আসবে, তখন জামায়াত বিএনপি ঐকমত হতে পারবে না। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি হবে দেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতন্ত্র। সেরা নির্বাচন করতে গেলে এই ডিসেম্বরে তো দূরের কথা, আগামী জুনের মধ্যেও সেরা নির্বাচন সম্ভব না, ইতিহাসে সর্বোত্তম নির্বাচন সম্ভব না, এটা বুঝি আমরা। তারপরও এত স্ট্রং কমিটমেন্ট দেওয়ার পরও বিএনপিতে কেন সংশয়, এটা বিবিসি বাংলা উঠেছে। তারপরে বিএনপিতে সংশয় কেন? আচ্ছা, এটা তো আমি বলেছি যে প্রধান উপদেষ্টা সবসময় বলেছে এটা ঐকমতের ভিত্তিতে হতে হবে, রাজি হোক বা না হোক, কে কি বলে দেখার বিষয় না, নির্বাচন এই সময়, এরকম কোনো কথা সরকার কখনো বলেনি। বিএনপি সমমনা দলগুলো সবসময় জরুরি সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতির কথা বলে আসছিল, কিন্তু সরকারের দিক থেকে এতদিন পর্যন্ত সব সংস্কারকে ঘিরে হলেও তাতে কমিশনের প্রতিবেদন ছাড়া আর কোনো অগ্রগতি হয়নি। আবার প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও সরকারের দিক থেকে তার কোনো প্রস্তুতির উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্যে সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত রাজনৈতিক দলের নেতারা আগে সংস্কার পরে নির্বাচন, কিংবা সংস্কার ও আওয়ামী লীগের বিচারের পর নির্বাচন, এসব কথা দেখেন। এইখানে এই সংস্কার ও আওয়ামী লীগের বিচার, এটা কিন্তু জামায়াত ইসলামী জোরালোভাবে লন্ডনে বৈঠকের পরও বলে আসছে। তো এটাও আপনি ধরে নিতে পারেন যে জামাতের সাথে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং বেশি দিন থাকছে না। জামাত বাধ্য হবে সংস্কার ও বিচারের পর নির্বাচন এ কথা বলতে। জাস্ট টাইম ফ্রেমিংটা একটু বলছে, দ্রুত নির্বাচন এই কথাটা বলছে, কিন্তু এটা বেশি দিন থাকবে না। ওই কথা বলাটাও জামাত বাদ দিয়ে দেবে। একই সাথে ইউনূস 5 বছর থাকুক এমন যে প্রচারণা সামাজিক যোগাযোগ অনেকে চোখে পড়েছে, তার মতো সরকার একটি অংশের যোগসূত্র আছে বলে ধারণা করে। দেখেন, এখানে জনগণ মন্তব্য, আপনি একটা সার্ভে করেন না ভাই, ডক্টর ইউনূসকে জনগণ 5 বছর চায় কি চায় না, আপনার সাহস থাকলে গণভোট দেন। 80%-এর বেশি মানুষ ডক্টর ইউনূসকে 5 বছর রাখবে। দেখেন জামাত কি চায়, বিএনপির সাথে জামাত একমত হয়েছে লন্ডনে, মানে এটা আমার কাছে একদম হাস্যকর মনে হয়। জামাতের লোকজন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইউনূসের জীবদ্দশায় যেন নির্বাচন না হয়। জামাতের লোক রবিউল আফসারী, আপনি জামাতের লোকজনের মন্তব্য দেখেন বিভিন্ন জায়গায়, তারা সবাই ধুমাইয়ে বলতেছে ডক্টর ইউনূস 5 বছর 5 বছর 5 বছর। অনেকে জামাতের লোকজন, জামাতের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, লন্ডনে বৈঠকের 3 দিন পর একটা নিউজ পেপারের নিচে কমেন্ট করেছে ডক্টর ইউনূসকে 10 বছর চাই, মজলিস শুরার সদস্য কেন্দ্রীয়। তা আপনি এই জামাত বিএনপি ঐক্য হবে, এটা আপনি চিন্তা করছেন কিভাবে? জনগণ তো ডক্টর জামাত সহ জনগণ ডক্টর ইউনূসকে চায়, আপনি গণভোট দেন না ভাই। প্রসঙ্গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক ইউনূস 5 বছর ক্ষমতা রাখার পক্ষে প্রচারণ অনেকে দৃষ্টি করেছে। এখানে অনেকে সরকারের সংশ্লিষ্টতা খুঁজে লাভ নেই, এটা জনগণের চাওয়া, আর জনগণের চাওয়ার সাথে অনেকের সংশ্লিষ্টতা থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এমন পরিস্থিতি গত 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিঠিও দিয়েছেন, নানানভাবে বলে আসছেন, কিন্তু এতে জনগণ আরো ক্ষিপ্ত হচ্ছে। এটা বিএনপির দুর্বল পয়েন্ট এটাই। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য এবং আমাদের ফুল নিউজটি ওয়াচিং করার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা দেখে যে কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি, লং ভিডিওটি দেখার পরে আপনাদের মনের মাঝে কী প্রশ্ন, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম নিত্য নতুন আপডেট খবর প্রতি ঘন্টায় ঘন্টায় এবং প্রতি মিনিটে মিনিটে আমাদের আপডেট দেওয়া হয়। তাই আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার আছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।